যে কথা বলছিলাম, এই রাজ্যে এই মুহূর্তে তোলপাড় রীতিমতো সিবিআই তদন্তের একের পর এক নির্দেশ, আর সেই নির্দেশের পর সিবিআই তৎপরতা নিয়ে। আচ্ছা, একটা কথা বলুন তো, নেতারা কি সিবিআই এর ডাক পেলে অসুস্থ হন, মানে শরীর বাধা হয়ে দাঁড়ায়? নিশ্চিতভাবে ভাববেন যে অনুব্রত মণ্ডলের কথা বলতে চাইছি, একদম নয়। শুধুমাত্র অনুব্রত মণ্ডল কেন, একা কেন অনুব্রতকে কাঠগড়ায় তুলবেন? এর আগে কোনো নেতা সিবিআই ডাক পেয়ে সুর করে হাঁটতে হাঁটতে বাধ্য ছেলের মতো সরাসরি চলে গিয়েছেন সিবিআই এর দপ্তরে হাজিরা দেওয়ার জন্য, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে? এমনটা কি সবসময় ঘটেছে নাকি? এর আগেও নেতারা এইভাবে শরীরের দোহাই পেরে সিবিআই এর হাজিরা এড়িয়েছে। এ রাজ্যে তো বটেই, অন্য রাজ্যেও এড়িয়েছে, এখনও এড়াচ্ছে। মহারাষ্ট্রেই আছে এমন নজির, কিন্তু সেখানে যারা শাসক তারাই এ রাজ্যে বিরোধী, আর তারাই অনুব্রত হাজিরা এড়ালে প্রশ্ন তোলেন, শরীরের দোহাই পেরে হাজিরা এড়ালে প্রশ্ন তোলেন। আর তাদের নেতা যখন ওই একই শরীরের দোহাই দিয়ে সিবিআই এর হাজিরা এড়িয়ে যান, তখন বলেন অসুস্থ নেতাকে নিয়ে টানাটানি করছে সিবিআই। আসলে ঠিক তাহলে কি সব জায়গাতেই, সব ক্ষেত্রেই সিবিআই অতি তৎপরতা দেখায়? আর এ রাজ্যে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশই বা কেন? কেন সব তদন্তে সিবিআইকে ডাকতে? আর কেনই বা সেই সিবিআই এর তদন্ত নিয়ে তোলপাড় চলে রাজ্য রাজনীতিতে? আসলে তো নীতির কথা, আসলে তো দুর্নীতির কথা। তার এমন রাজনীতি কেন? দুর্নীতি নিয়ে রাজনীতির অভিযোগ, রাজনীতি করবার জন্য দুর্নীতির বিরুদ্ধে তদন্তের অভিযোগ, এই সব কিছুর মাঝখানে সিবিআই তৎপরতায় তোলপাড় এই রাজ্যের রাজনীতিকে আসলে সত্যি রাজনীতির কথা বলছে? আমাদের বিশেষ প্রতিনিধি। বকটুই, তপন কান্দু খুন, এসএলএসটি দুর্নীতি, ভোট পরবর্তী হিংসা, সঙ্গে সংযোজন গরু পাচার কাণ্ডে অনুব্রতকে সিবিআই তলব। সম্প্রতি রাজ্যে এমনই একের পর এক ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। শুধু শিক্ষাক্ষেত্রের সঙ্গেই যুক্ত একাধিক দুর্নীতির তদন্ত সিবিআইয়ের হাতে যেতে যেতেও শেষ পর্যন্ত হয়েছে স্থগিতাদেশ। গত প্রায় 7 মাসে 7টি ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত, যার মধ্যে 2টি মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ রয়েছে আদালতের। বাকি 5টি ঘটনার তদন্ত এখন সিবিআইয়ের হাতে। প্রত্যেক ক্ষেত্রেই রয়েছে গুরুতর অভিযোগ, প্রত্যেক ক্ষেত্রেই আদালতকে ভরসা রাখতে হয়েছে সিবিআইয়ের ওপর। রাজ্যের তদন্তকারী সংস্থাগুলির কাজ তবে কি? সাম্প্রতিক উদাহরণ বোধহয় বকটুই। সিট গঠন করার কয়েকদিনের মধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ঠিক তার পরপরই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনেও ঢুকতে হলো সিবিআইকেই। এদিকে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের হাজিরা নিয়েও বুধবার দিনভর টানটান চিত্রনাট্য দেখেছে রাজ্যবাসী। সিবিআই দপ্তরে যখন অনুব্রতকে জেরার তৎপরতা, সেই সময়ই অনুব্রতর গাড়ি পার্ক হলো এসএসকেএমের উডবান ওয়ার্ডের সামনে। তারপর দিনভর পলিটিক্যাল ড্রামা। সিবিআই এর ডাক শুনে তার শ্বাসকষ্ট আজ বেড়েছে, কিন্তু সিবিআই ডাকলে এমন বুক ধরপড় তো শুধু এ রাজ্যের নেতাদেরই হয় তেমনটা নয়। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। শেষমেশ সিবিআই হেফাজতে যেতে হয়েছে অনিল দেশমুখকে। কেষ্টকে পেতে সিবিআইকে আর কত কষ্ট করতে হবে জানা নেই। আর এই নিয়েই রাজনৈতিক তরজা রাজ্য জুড়ে। শুধু অনুব্রতকে সিবিআই ডাকই নয়, রাজ্যে এই সিবিআই ঝড় প্রসঙ্গে শাসককে তোপ বিরোধী শিবিরের। অতএব 11 সালের আগের সংগ্রামে যিনি নেই, তার এরকম 2000-4000 পুলিশ নিয়ে চার্টার ফ্লাইট চড়ে সব কথা বলতেই পারেন। অতএব আমাদের এসব কথার উত্তর দেওয়া দরকার। প্রথম থেকেই কেন্দ্রীয় এজেন্সির বিরোধিতা করে এসছে রাজ্যের শাসক দল, এবারও তার ব্যতিক্রম হয়নি। ওটা নিজের পথে চলবে। এখন কেন্দ্রীয় সরকার নিজের স্বভাব তো বদলাবে না, যেটা বলেছেন, তো সেটা নিজের পথে চলবে। কিন্তু সমস্ত ভারতবর্ষের সমস্ত বিরোধী নেতাদের ওপর যদি একই রকমের অত্যাচার হয়, আমরা দেখলাম মহারাষ্ট্রে সঞ্জয় রাউত, যেটা আরও অনেক নেতাদের ওপর যদি একই সাথে হয়, তাহলে কোথাও না কোথাও তার নিরপেক্ষতা বা ওই যে কেস প্যারেড যে ব্যাপারটা, সেটা কোথাও না কোথাও তো ফিরে আসেই। আর শুভেন্দু অধিকারী তো ওপেনলি বিধায়কদের হুমকিও দিচ্ছেন যে আইটি রেড করিয়ে দেবো। তো এটা কাজেই আমার মনে হয় উনি সবচেয়ে বড় প্রমাণ যে সিবিআই বা এই ধরনের এজেন্সিগুলো, দে আর অল বিং কন্ট্রোলড উইথ আ পলিটিক্যাল এজেন্ডা ওর মধ্যে। সিবিআই তদন্তে এখন আশার আলো দেখছে বকটুই, আশার আলো দেখছেন ঝালদায় নিহত তপন কান্দুর স্ত্রী। সিবিআই এর ভরসায় এখন চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। রিপাবলিক বাংলা।
আর ঠিক এই নিয়ে আজকের বিতর্ক, সেই বিতর্কের মূল প্রশ্নগুলো চোখ রাখবো এই মুহূর্তে। অনির্বাণের অগ্নিবাণ 1, মানুষের আস্থা কি প্রতিদিন হারাচ্ছে রাজ্য পুলিশ? অগ্নিবাণ 2, সিবিআই ডাকলেই জবাব দেয় শরীফ? অগ্নিবাণ 3, নেতাদের বিরুদ্ধে কি অতি সক্রিয় সিবিআই, যে অভিযোগটাও তার বিরুদ্ধে পাল্টা উঠছে বিভিন্ন রাজ্যে? আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেস মুখপাত্র রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অরিন্দম ভট্টাচার্য, রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী এবং আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে কংগ্রেসের পক্ষ থেকেও মুখপাত্র আমার সঙ্গে আলোচনায় যোগ দেবেন, কিন্তু তার আগে আজকের এই মূল প্রশ্নগুলো নিয়ে আমি প্রথম শশীদি আপনার কাছেই আসবো। রাজ্য পুলিশ থেকে ক্রমশ আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। শুধু মানুষই কেন বলবো, সাধারণ মানুষ কেন বলবো, আদালত তো একের পর এক রায় দিয়েই চলেছে। আজকে আরও একটা রায়, এসএলএসটি শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা, তার তদন্তও করতে হবে সিবিআইকে। দেখুন, আমরা এইটুকুই বলতে পারি যে পুলিশ যখন ইনভেস্টিগেশন করছিল সাম্প্রতিক যে ঘটনাগুলোতে, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপরতা নিয়ে সিট গঠন থেকে আরম্ভ করে, এবং ঝালদার কেসেও বলতে পারি যে সিট গঠনের পরে এনকোয়ারি এবং অ্যারেস্ট, এই সমস্তগুলো প্রায় অনেকটা এগিয়ে গেছে। এই যে একটা বলতে গেলে ইনভেস্টিগেশন কিন্তু চলছিল, আমরা তো আস্থা রেখেছি। রাজ্য সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করে যারা এই খুনের পিছনে যারা আছেন তাদেরকে ধরার, এবং আপনারা দেখেছেন অ্যারেস্ট গুলো হয়েছে। আর যেখানে পুলিশের গাফিলতি ইত্যাদি সেটা নিয়েও আইসিওসি ক্লোজ থেকে আরম্ভ করে এসডিপিও পাল্টানো থেকে আরম্ভ করে সমস্ত স্টেপ গুলো নিয়েছে রাজ্য সরকার, কিন্তু সব চেষ্টাই করেছি। আমরা মনে করি যে পুলিশের উপরে আস্থা রাখা উচিত, আর কিছু সময় দিলে একেবারেই খুনের কিনারাটাও হয়ে যেত, এটাই বিশ্বাস। তবে হাইকোর্টের কথা তো, তাই এটা নিয়ে তো বলার বেশি জায়গা স্কোপ থাকে না। আমরা সম্মান জানাই হাইকোর্টের রায়কে, এবং তারা যদি মনে করে থাকেন আজকেরও যে এসএসসি ক্ষেত্রে যে সিবিআই এটা বলেছে, এই যে পুরনো এক সময় 2016-তে যখন এটা একটি জটিলতা দেখা গেল, তারপর যারা এটা নিয়ে প্রতিবাদ করছিলেন, সেই প্রতিবাদ এবং আবেদনকারী দিয়ে তৈরি একটা কমিটি ছিল, এবং এইগুলো চলছিল, এই কাজগুলো নিয়োগ ইত্যাদি যেগুলো গন্ডগোল হয়েছিল, সেটা হাইকোর্টও এটা নিয়ে শিক্ষক নিয়োগ নিয়ে ডিভিশন বেঞ্চ বিরুদ্ধে সিঙ্গল বেঞ্চ, বিষয়টি সবকিছু শোনার পরেই তো আদালতের বিবেচনাতে এটা এসছে যে এই তদন্ত করতে পারে একমাত্র সিবিআই। আমার সঙ্গে কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্য যোগ দিচ্ছেন। অশোকবাবু স্বাগত, আমি আসছি আপনার কাছে পরে। কিন্তু শশীদি যে কথাটা বলছিলাম, যে আদালতও তার মানে মনে করছেন যে রাজ্য পুলিশ যে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে এখনো পর্যন্ত সেটা যথেষ্ট নয় দুর্নীতির সম্পূর্ণটা উন্মোচন করবার জন্য। দেখুন, আদালত না, আমি প্রশ্নটা বুঝতে পারছি আপনার কমপ্লিট করার প্রয়োজন। এটা আদালত যখন মনে করেছে, বলুন, এরপরে আমাদের বলার কিছু থাকে না। আমি শুধু একটু মানে সিবিআই যে পারফরমেন্স খুব ভালো ছিল, অত্যন্ত সম্মানীয় দেশের প্রধান বিচারপতি এন.ভি. রমন্না, তিনি সুপ্রিম কোর্টের তিনি তার বাইরে অবশ্য একটি সেমিনারে আপনারাও শুনেছি যে সিবিআই এর উপরে কিভাবে একটি নিয়ন্ত্রণ, সেটা যে একটি অটোনোমাস এবং তারা নিজেরাই স্বেচ্ছায় দ্বারা পরিচালিত হবে, তার পরিচালনার উপরেও কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে কোথাও না কোথাও নিয়ন্ত্রণটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা থাকছে, উনি বলেছেন। একেবারে তথ্য তুলে আপনার কাছে আসবো, আমি একটু থামাচ্ছি শশীদি, আপনাকে আমি আবার আপনার কাছে আসবো। আপনি যে অটোনমাসের কথা বলছেন, স্বায়ত্ত শাসনের কথা বলছেন, সেটা তো সত্যি সত্যি প্রথম থেকে সংবিধানের জন্মলগ্ন থেকে সে রক্ষা কবচ আমাদের আইন রক্ষকদের হাতে দেওয়া আছে। তারপরেও কেন বারবার আদালতকে আসতে হয়, বলতে হয়? প্রধান বিচারপতিকে কোনো সেমিনারে গিয়েই বা কেন বলতে হয়? অরিন্দমবাবু কি মনে হয়, বারবার যে সিবিআই তদন্তের নির্দেশগুলো আসছে, রাজ্য পুলিশে মানুষের কি আস্থা আছে না আছে অন্য কথা, যে কোনো একটা খুন, সাধারণ দুর্নীতির তদন্ত, সব জায়গাতেই দেখা যাচ্ছে বারবার মানুষ সিবিআই তদন্তের দাবি তুলছেন। আমি বলছি
এটা কিন্তু ভয়ঙ্কর। আজকে হয়তো আপনারা বিরোধী আসনে আছেন, আপনাদের ভালো লাগছে জিনিসটা, কিন্তু ভাবুন তো একটা তদন্তকারী সংস্থা, লোক বল, অর্থ বল, তদন্ত করবার ক্ষেত্রে তাদের যে নানা ধরনের প্রয়োজন থাকে, এই সমস্ত কিছু মিলিয়ে তাদের তো একটা সীমাবদ্ধতা আছে। আমি এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ব্রেক করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। মুম্বাই থেকে 4 জনকে গ্রেফতার করেছে সিবিআই। রামপুরহাট ঘটনার, অর্থাৎ রামপুরহাটে বকটুই খুনের তদন্ত করছে সিবিআই। তার সঙ্গে যোগসাজশে এই 4 জন পালিয়ে গিয়েছিল, এসকেপড। এমন 4 জনকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে, মুম্বাইয়ের আদালতে তাদেরকে পেশ করা হচ্ছে। রামপুরহাট কাণ্ডে মুম্বাই থেকে 4 জনকে গ্রেফতার করলো সিবিআই। বকটুই ঘটনার পর এরা পালিয়ে গিয়েছিল, নিখোঁজ ছিল এমনটাই বলা হচ্ছে সিবিআই তরফ থেকে, এবং গ্রেফতারের পর তাদেরকে আদালতে পেশ করা হচ্ছে। আগামী দিনে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে, দেখতে হবে যে রামপুরহাটে বকটুই কাণ্ডের ঘটনার সঙ্গে এদের ঠিক কী ধরনের যোগাযোগ ছিল এবং এরা পালিয়েছিলই বা কেন। আমি আবারও ফিরে আসবো অরিন্দমবাবু, যে কথাটা বলছিলাম। এই দেখুন, আমি বলতে অর্থাৎ একটা তো কোনো সীমাবদ্ধতার জায়গা আছে। সিবিআই রামপুরহাটের ঘটনা তদন্ত করতে গিয়ে মুম্বাই থেকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হচ্ছে। আমি জানি না এরপরে বিদেশ থেকে নিয়ে আসতে হবে কিনা। একটা সংস্থার উপর কত চাপ পড়বে, এটা তো ভাবতে হবে। দেখুন, আপনি যেটা বললেন যে আমরা বিরোধী, আমাদের খুব ভালো লাগছে পুলিশের উপরে সাধারণ মানুষের আস্থা নেই, বিষয়টা বিরোধী কিংবা শাসকের না। বিষয়টা হলো যে হাউ উই ম্যানেজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আজকে রাজ্যের প্রশাসন, রাজ্যের শাসক দল তার অঙ্গুল হিলনে চলছে, এবং শাসক দল আর অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশের কোনো তফাৎ নেই। হ্যান্ড ইন গ্লাভ হয়ে তারা একদিকে দুনিয়ার সব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসকে প্রমোট করছে, কারণ সেখান থেকে অর্থ উপার্জন হচ্ছে, সেই দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস স্পন্সর করা হচ্ছে। গোয়ায় চলে যাচ্ছেন, সেখানে গিয়ে পশ্চিমবাংলার টাকা ইচ্ছা মতন খরচা করছেন, তার কোনো জবাবদেহি নেই কারুর। এবং তার সাথে সাথে এই হ্যান্ড ইন গ্লাভ সিস্টেমে পুলিশ এবং একটি দল, রুলিং পার্টি, তারা যেই আচরণ চালিয়ে গেছেন পশ্চিমবাংলার মানুষ সেটাকে দেখেছেন, এবং পশ্চিমবাংলার মানুষ এর জন্য তাদের উপরে আস্থাটা রাখতে পারছেন না। বেশ, শশীদি হাত তুলছেন। অরিন্দমবাবু এক মিনিট, আমি শশীদি হাত তুলছেন, আপনাকে শুনে নি কি বলছে। শশীদি বলুন, আপনার কোনো কাউন্টার আছে সম্ভবত, সংক্ষেপে প্লিজ। ওনাদের মুখে এটা সাজে না। আপনি দেখবেন তথ্য আছে পাবলিক ডোমেনে, যেটা বলছে যে ভারতীয় জনতা পার্টি দ্বারা এই যে কেন্দ্রীয় সরকার তৈরি হয়েছে, তাদের মেয়াদকালে সে সবচেয়ে বেশি ইকোনমিক ক্রাইমস হয়েছে। আপনি বিজয় মালিয়া পালিয়ে গেল, নীরব মোদি পালিয়ে গেল, এত বেশি ব্যাংকগুলো স্ক্যাম হলো, ব্যাংকগুলো মার্জার করে মানুষের কষ্ট হলো, এত বেশি ইকোনমি। আপনি আবার দুর্নীতির কথা একদম আপনার মুখে সাজে, আপনাদের মুখে। পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডারের যেই পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিয়েছেন, তার জাস্টিফিকেশন হলো বিজয় মালিয়া পালিয়ে গেছে বিদেশে, সে চুরি করে এইখানে এটা জাস্টিফিকেশন হলো অনির্বাণ। তো এইখানে আমি, আপনি যখন বলেছেন তখন আমি বলিনি শশীদি, কাইন্ডলি কোভিড কালেতে এইটুক সৎসাহস রাখুন, এইটুক সৎসাহস রাখুন, যেটা বলছি সেটাকে স্বীকার করার সৎসাহস রাখুন। এটা কিন্তু তথ্য আছে, অনেক মানুষ। আরে আপনাদের তথ্য কোথাও যেতে হবে না, মানুষ মরছে এবং সেখানে পালিয়ে গিয়ে মহারাষ্ট্রে আশ্রয় নিচ্ছে, কারণ সেখানে আপনাদের না সেইখানে আপনাদের ওই ফেভারেবল গভর্নমেন্ট একটি রয়েছে, যাদের কাছে আপনাদের মুখ্যমন্ত্রী বারবার অ্যাপিল করছেন, আসুন আমরা সবাই একসাথে হই, আমরা সবাই চুরি করেছি, আমরা সবাই একসাথে হই, এবং যারা ধরতে আসছে তাদের বিরুদ্ধে আমরা সরব হই। এই জিনিসটা মানতে হবে না। আপনারা পা থেকে মাথা অবধি দুর্নীতিতে লিপ্ত, এবং সেইখানে আপনাদের নেতাদের বারবার গিয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। ওই নায়ক ফিল্মের ওইটা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। প্রশ্নের উত্তরটা দিন, কেন এত আর্থিক গোলাযোগগুলো আপনাদের মেয়াদকালে ধরা পড়লো? তারা টাকা আত্মনাদ করে হাবিজ করে চলে গেছে দেশের বাইরে, তারা দেশের শাস্তি এড়ানোর জন্য পালাচ্ছে, কারণ এইখানে একটি সশক্ত এবং পরিষ্কার সরকার চলছে, যেখানে মহারাষ্ট্র থেকে বেসিক জিনিসটা বুঝতে হবে না। আপনাদের মতন এইখানে সারদার কেলেঙ্কারি করে এখানে বুক ফুলিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে না, আপনাদের মতন কেউ প্রশ্রয় দিচ্ছে না, চলে গেল দেশের বাইরে চলে গেল। আমি জাস্টিফিকেশন গুলো বুঝতে পারছি না, বেশ ফেরত আনতে পারছেন কি? শশীদি আমি একটু অশোক বাবুর কাছে যাব। অশোক ভট্টাচার্য, অশোক বাবু, আমি আপনার কাছে আসার আমার কারণটা একটাই, অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি হল, বা এ রাজ্যের অন্য যে কোনো নেতা
যিনি অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত হয়নি, সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে 1 বার 5 বার 4 বার 7 বার যাই হোক না কেন, তারপরে তিনি যদি হাসপাতালে চলে যান বা শরীর খারাপের কথা বলে হাজিরা এড়াতে চান, আমি দেখেছি বিরোধীদের তরফ থেকে একটা সম্মিলিত কটাক্ষ আসে। বিজেপি করছে, কংগ্রেস সিপিএমও করছে। আমার প্রশ্ন, যা মহারাষ্ট্রের ক্ষেত্রে সত্যি, তৃণমূলের মুখপাত্রও করেছে, তা কলকাতা, তৃণমূল তো করছে, সব সময় করছে, কিন্তু তা কলকাতার ক্ষেত্রে সত্যি না। কারণ ধরুন আমি অনিল দেশমুখের কথা বলছি, একই রকমভাবে হাসপাতালে ভর্তি হয়েছে, রীতিমতো টানা পড়ে চলেছে কোর্টে, সিবিআই চাইছে তাকে হেফাজতে, হাসপাতাল ছাড়তে চাইছে না। অনিল দেশমুখ বলছেন আমি খুব অসুস্থ, উঠতে পারছি না। আগের দিন পর্যন্ত ঘুরে বেরিয়েছেন সিবিআই ডাকতেই নাকি কাদের হাড় সরে গেছে। অনিল দেশমুখের বেলা সব ঠিক আছে, অনিব্রত মণ্ডলের বেলা ঠিক নেই, কেন এরকমটা কেন? দেখুন, অনিল দেশমুখের দায় দায়িত্ব তো আমি নিতে পারবো না। একই তো কংগ্রেস দল, আমি বলছি, আপনি তো জাতীয় কংগ্রেসের কথা বলছেন, মহারাষ্ট্রের কংগ্রেসের দায় পশ্চিমবঙ্গ কংগ্রেস নেবে না? বলতে দিন। এক অনিল দেশমুখকে দিয়ে আপনি সমস্ত ব্যাপারটাই জাস্টিফাই করতে পারবেন না। আমরা এমনও দেখেছি ভারতবর্ষের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রাক্তন অর্থমন্ত্রী, সিবিআই তাকে বাড়িতে গিয়ে গ্রেপ্তার করেছে, তার নাম পি চিদম্বরম। এই জিনিস আমরা দেখেছি। সুতরাং অনিল দেশমুখ একটা ব্যতিক্রমী ঘটনা, কিন্তু ব্যতিক্রমটাই যখন নিয়মে পরিণত হয়ে যায়, তখন উডবার্ন ওয়ার্ডটা যখন পরিণত হয়ে যায় তৃণমূলের সেফ হোমে, আমি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে আজকে যে কোন ওয়ার্ডে তৃণমূলের নেতা সবথেকে বেশি উডবার্ন ওয়ার্ড। হাজিরা এরা নয়, অনিল দেশমুখ ব্যতিক্রমী। বেশ, ডিকে শিবকুমারকে ডাকলে তখন সেটা রাজনৈতিক, না দেখুন, আমি একটা কথা আপনাদের খুব স্পষ্টভাবে বলছি, আমি গতকালও বলেছি অনির্বাণ, আজও অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, স্বশাসিত সংস্থাগুলির যে কাঠামো তাকে বিজেপি ভেঙে চুরমার করে দিয়েছে। সিবিআই তদন্ত আমরা চাইছি তা কোর্টের মনিটরিং এ, কোর্ট আনকোর্ট এই কথাটা বলছি, কিন্তু এটা কংগ্রেসের দায়বদ্ধতার কথা, অন্য কোনো দলের দায় আমি নিতে পারবো না। আদালতের মনিটরিং এ সিবিআই তদন্ত, এই কথাটা আমরা বারবার খুব ভালো কথা। আমি আদালতের কথা যখন এলাম, শায়নবাবু আপনার কাছে আসছি, আমি কারোর প্রতি অনাস্থা জানাচ্ছি না, কিন্তু আদালতের মনিটরিংয়েই তো সারদা নারদা মামলার তদন্তটা শুরু হয়েছিল শায়নবাবু। আদালত প্রথমে যে অর্ডার দিয়েছিল সেখানে বলেছিল যারা সবচাইতে বড় মাথা, দ্য বিগ ফিশ, দ্য বেনিফিশিয়ারি, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। এখন সারদার তদন্তে তাদেরকে খুঁজে খুঁজে সিবিআই বের করেছিল, কিন্তু বিগ ফিশ বা বেনিফিশিয়ারিরা পরবর্তীকালে খুঁজে বার করবার পরে একটা অংশ বিজেপিতে শিফট করেছে, একটা অংশ কয়েকদিনের জন্য জেল খেটেছে, এটা ফ্যাক্ট। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা আমি আপনাকে বলছি, যে আপনি একটা কথা বললেন না যে রাজ্য পুলিশে ভরসা হারাচ্ছে, ইট ইজ নট অনলি রাজ্য পুলিশ, রাজ্যের মানবাধিকার কমিশন, সেই মানবাধিকার কমিশনটা কোথায়? তার তো একটা, আমি ধরে নিলাম তার এখন বর্তমান সময় না হয় একটা বডি আছে, যে কেউ এখানে তৃণমূলের যিনি মন্ত্রী রয়েছেন তিনি একটু বলতেই পারেন, আশা করি তিনি অন্তত এটা বলবেন। কিন্তু অন্যান্য সময়তে অনির্বাণদা তুমি মনে করে দেখো কতগুলো ঘটনাতে তুমি শেষ এত বছরে এতগুলো পলিটিক্যাল মার্ডারে তুমি রাজ্য মানবাধিকার কমিশনকে কোন রিয়াকশন দিতে দেখেছো? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আচ্ছা হাইকোর্ট যে সময়টাতে পোস্ট পোল ভায়োলেন্সের মামলাতে আমাদের সবার মনে রয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে হঠাৎ কেন ইনভলভ করতে গেলেন? কেন? আমি বলছি রাজ্যের মানুষ নয়, কেন আদালত, রাজ্য পুলিশ, আদালত, সিআইডি, আদালত রাজ্যের হিউম্যান রাইটস কমিশনের ওপর কোনো ভরসা রাখতে পারে না? 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, মন্ত্রী একটা এক্ষুনি কথা বললেন যে রাজ্য পুলিশ বা এসআইটি মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে, এটা সিপিআইএম এর ম্যানিফেস্টো নয়, আমি বলছি এটা হাইকোর্টের অর্ডার। উই ফাইন্ড দ্যাট দো দ্য এসআইটি ওয়াজ কনস্টিটিউটেড অন 22/3/2022, বাট till now there is no effective contribution of the SIT in the investigation. এটা কোর্টের অর্ডার যে এসআইটি তদন্ত করে কোন রকমের কোনো এফেক্টিভ কন্ট্রিবিউশন দিতে পারেনি। নেক্সট আপ, উনি নিশ্চয়ই জানেন ওনার সরকারের অ্যাডভোকেট জেনারেল তিনি কোর্টে দাঁড়িয়ে একই কথা বলেছিলেন, রাজ্য পুলিশকে সুযোগ দেওয়া হোক। সুযোগ তো দিয়েছিলেন, সুযোগ দেওয়ার পরে আমরা এই বিষয়টা দেখছি। কিন্তু আমি শেষ করব একটাই কথাতে, রাজ্যের বুকে আইনমন্ত্রী তিনি যদি চোর বাঁচাও কর্মসূচিতে গিয়ে বসে থাকেন, উনি যে কথাটা বললেন, জাস্টিস রামান্না যেটা বলেছে সেটা শুধু সিবিআই কে নিয়ে নয়, সমস্ত তদন্তকারী সংস্থাকে ফ্রিলি কাজ করতে হবে। তাহলে এসআইটি গঠন হওয়ার পরে সে যদি না এফেক্টিভলি কাজ করতে পারে, তাহলে সেই প্রশ্ন তো উঠবে রাজ্যের বুকে তদন্তকারী সংস্থা তারাই বা ফ্রিলি কাজ করতে পারছে কিনা। শশীদি, আপনার কাছে আমি যা শুনলাম এতক্ষণ পর্যন্ত, আপনার কাছে আমি আসবো আপনার কাছে একটা 1 লাইনার কোয়েশ্চেন, সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম নাকি সিট মানে তদন্তের উপর বসে পড়া ধামাচাপা দিয়ে? না না না, স্পেশাল ইনভেস্টিগেশন টিম কাজ করছিল না, রামপুরহাটেতেও হয়েছিল এবং এটা থেকে কাজ করেনি, আপনারা দেখেননি, তারা পৌঁছেনি। এটা কি এই দেখুন অপটিক্সে এই ন্যারেটিভটা পাল্টাবেন,
আপনি কোয়েশ্চেন করছেন তার ইন্টেগ্রিটি এবং এটি কোন প্রমাণটা হয়েছে, যারা বিরোধীরা আপনারা কোয়েশ্চেন করছেন, আপনাদের এখন ভালো লাগছে সিবিআই করে করুন। হাইকোর্ট বিরোধী আমরা তো নয়। করছি, আমরা ওয়েট করছি, আমরা ওয়েট করব। এবং না আপনি কোর্টের কথা বলেছেন, সুতরাং কোর্টের এখানে তো বলা যায় কোর্ট মনে করছে, কোর্টই- আমরা সেটাকে কোর্টই সম্মান বলেছে, এটা কোনো ঠিক আছে, বিরোধী দলের একদম, কথা নয়, আমি exactly। intervene করছি না 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 আপনাকে। বিরোধী দল তো তার আগে থেকে চাচার ছিল, বিরোধী তাই জন্য দল- বিরোধী দল ম্যাডাম, ম্যাডাম, কোর্টে যেহেতু যাচ্ছেন আপনি কারা? একজন minister, আমি ম্যাডাম, আপনাকে স্যার, ম্যাডাম স্যার, বলছি। স্যার, স্যার, ম্যাডাম- কোর্টে যাচ্ছেন কে? না, স্যার, ম্যাডাম। আপনিও স্যার বলছি, না, ম্যাডাম। কোর্টে যাচ্ছেন কারা? তারা তো Obviously, বিরোধী আমার দলেরাই fundamental- যাচ্ছে। ম্যাডাম, ঠিক আছে? ম্যাডাম, না, না, ম্যাডাম, আর্টিকেল 226 নিশ্চয়ই। বলছে আমার ফান্ডামেন্টাল রাইটস যদি ইনফ্রিঞ্জ করা হয়, আমার ফান্ডামেন্টাল রাইটসকে নিশ্চয়ই। রিস্টোর করবার জন্য আমি কোর্টের নিশ্চয়ই, কাছে যাব, আমি নিশ্চয়ই রিট যাবেন। কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। এটা কোর্টের অর্ডার ম্যাডাম, যে কোর্ট বলছে যে আমি জানি তো, এসআইটি কাজ আমি করছে না। অস্বীকার করছি আমি না তো। অনির্বাণ দা, উইথ ইউর পারমিশন, আমি আমি অস্বীকার মন্ত্রীকে একটা করছি প্রশ্ন না। করতে চাই, যেহেতু উনি আমি একটা স্বাস্থ্যমন্ত্রী, বলি খুব ভুল না করলে, যে তাই তো? আমি স্বাস্থ্যমন্ত্রী নন। স্বাস্থ্যমন্ত্রী জাতীয়- ম্যাডাম, স্বাস্থ্যমন্ত্রী নন, না, না। স্বাস্থ্যমন্ত্রী না, না, নন, আমি ডাক্তার, স্বাস্থ্যমন্ত্রী নন। আমি ও স্বাস্থ্যমন্ত্রী। আচ্ছা, উনি আচ্ছা, ম্যাডাম, চিকিৎসক। ম্যাডাম, 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 আপনি চিকিৎসক, ম্যাডাম, আমি আপনাকে স্বাস্থ্যমন্ত্রী একটা প্রশ্ন করছি ম্যাডাম, চিকিৎসক। হ্যাঁ, সরি ম্যাডাম, আমি আপনাকে একটা প্রশ্ন করছি ম্যাডাম, আপনি যেহেতু রাজ্যের মন্ত্রী, গোটা রাজ্যের মানুষ এই মুহূর্তে শুনছেন, আমি বলছি এসএসকেএম এ ভর্তি হতে গেলে কোনো না কোনো নেতার সুপারিশ লাগে, নয়তো রাস্তার ধারে বসে থাকতে হয়, কিছু না কিছু করতে হয়। ম্যাডাম, কোন জাদু বলে উডবান ওয়ার্ডে আমি ভর্তি হতে পারবো, একটু কাইন্ডলি আমাকে বলবেন, বা আমার বাড়ির লোক বা আমার পাড়ার লোক, আপনি যদি বলেন আমার পাড়ায় দুজন এক্ষুনি অসুস্থ আছে, আমি তাকে ভর্তি করতে পারি। আপনি রাজ্যের মন্ত্রী, আপনি বলুন, গোটা রাজ্যের সাথে আমিও শুনবো, উডবান ওয়ার্ডে কিভাবে ভর্তি হতে পারি, কিভাবে ম্যাডাম? শুনুন, আপনি কি এই সিরিয়াস আলোচনাটাকে মনে করছেন যে এই সমস্ত তকমা দিয়ে নষ্ট করার চেষ্টা করবেন? ম্যাডাম, দ্যাট ইজ আ গ্রেট কনসার্ন ম্যাডাম, ম্যাডাম, দ্যাট ইজ আ গ্রেট কনসার্ন। হসপিটাল এবং গতকালকে নিউ ইয়র্ক ম্যাগাজিনও স্বীকার করেছে সারা ভারতবর্ষে কলকাতার পিজি হসপিটাল। ম্যাডাম, নিউ ইয়র্ক টাইমস ছেড়ে দিন, আমি রাজ্যবাসী হিসেবে স্বীকার করছি আমার পিজির ওপরে কিচ্ছু নেই। করবেন না ম্যাডাম, আমি স্বীকার করছি পিজির ওপরে বিসিআর কিচ্ছু নেই। নাও আপনি আমাকে বলুন আমি উডবান ওয়ার্ডে কি করে ভর্তি হতে পারি। ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ, আপনি বলুন, পিজি আমার চোখে সর্বশ্রেষ্ঠ, এবার আপনি অসুস্থ বলুন। হলে ভর্তি হবে, জানবো এটা নিয়ে তো প্রশ্নের কি আছে? না না, তাহলে উনি বলুন, আমি তোমার লাইভ ক্যামেরা নিয়ে যাব, তোমার একটা সাংবাদিককে পাঠাও। শুনুন, আপনি এখানে ডাক্তারদের মেডিকেল অ্যাকিউমেন্ট কিংবা তাদের জাজমেন্টটা যদি আপনি টেস্ট করেন কিংবা প্রশ্ন করেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। Exactly. আমি এই আলোচনা থেকে বেরোই, আমি এই তর্কটা থেকে বেরোই যে চিকিৎসকরা চিকিৎসা করছেন, আপনি কিন্তু ওই জায়গায় নেই। শশীদি যে চিকিৎসকরা আমি তো চিকিৎসা প্রশ্ন করছেন করলাম তারা প্রয়োজন পড়লে আদালতকে জানাবেন। আমি এই আলোচনা এই তর্কটা থেকে বেরোতে যাচ্ছি, কিন্তু অশোকবাবু হাত তুলছেন। অশোকবাবু বলুন, কি বলতে যাচ্ছেন? আমরা বেকার তর্ক ছিল। না আমি অন্য কথা বলছি দিদি। তাচ্ছিল্য করছে দিদি, আমি তাচ্ছিল্য করছে দিদি, আমি অন্য একটা পিজি মতো একটা এপেক্স হসপিটাল, আমি একটু অন্য কথা বলতে চাইছি। ডাক্তাররা কাজ করছেন। প্লিজ আপনি প্লিজ বলছেন প্লিজ দিদি, আমি একটু অন্য কথা বলতে চাইছি। আচ্ছা, অনির্বাণ, শশীদি, গতকাল অশোকবাবু কি বলছেন একবার শুনুন। গতকাল এখানে যখন আলোচনা করছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয় এখানে ছিলেন। কত প্রেসার! আমি অশোকবাবু অন্য কথা বলছি দিদি। আমি গতকালের আলোচনায় ঘটনাচক্রে আপনিও ছিলাম, আমি ছিলাম, অরিন্দম ছিল এবং অনির্বাণ ছিল, সায়ন ছিল না। গতকাল কিন্তু এই ব্যাপারটা উঠে আসলেন এবং দিদি বললেন যে তারা চাইছেন সিবিআই তদন্ত হচ্ছে, স্বাগত জানাচ্ছেন, বলার কিছু নেই, তদন্তের সত্যিটা উঠে আসুক, ওয়েলকাম করলেন, আজও এই কথা বললেন। আমার একেবারে সবিনীত প্রশ্ন, যদি এইটাই তৃণমূলের বক্তব্য হয়ে থাকে, তাহলে ঝালদা কাণ্ডে সিবিআই তদন্ত না করার জন্য কোন কারণে আজকে ডিভিশন বেঞ্চে যাওয়া হলো? না, এখানেই তো আমি প্রথমেই বললাম যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন হয়েছে, অ্যারেস্ট হয়েছে, তদন্ত অনেকটা এগিয়ে গেছে, যখন প্রায় কিনারা করে ফেলছে, সেই জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা রিপোর্ট কি করে কোর্টকে বলা হয়েছে, তদন্ত শেষ করবার আগে আপনারা রিপোর্টটা কি করে পেয়ে যান? ইনভেস্টিগেশনটা করতে পারি। আমি কেন আপনাকে এই কথাটা বললাম, আমি জানতাম আপনার কাছে সিবিআই নিয়ে কথা হচ্ছে, কেন আমি এসএসকেএম এর আলোচনায় গেলাম? আজকে বকটুই কাণ্ড নিয়ে যখন কোর্টের কাছে শুনানি হচ্ছিল, তখন এই দৃশ্য উঠে এসছে। যখনই কোনো বিগ ফিশকে সিবিআই বা কোনো তদন্তকারী সংস্থা ডেকে পাঠায়, তারা নয় গিয়ে এসএসকেএম এ চলে যায়, আর নয় তারা গতিপথ পাল্টে বিজেপির পার্টি অফিসে মাঝে মাঝে চলে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে তুমি বললে আশার আলো, সেই আশার আলোটা কোথায়? আমার একটা বিরতির সময় আছে, আমরা কি করে বলে দিই,
তদন্ত চলাকালীন তো আমরা বলি না আপনারা বলেন তদন্ত শশী, শেষ হয়ে আমার গেছে, আমার তদন্ত কিছু সময় আছে। তদন্ত শশী, আপনারা আমাদের বলেন। বিরতির সময় আছে। আমি বিরতির পর ফিরবো এই আলোচনাতে, আমি বিরতির পর এই বিতর্কে ফিরবো, বিরতির পর ফিরবো। সিবিআই তদন্তে যতখানি আস্থা, সিবিআই তদন্ত নিয়ে যত কাড়াকাড়ি মারামারি, মানে বলছে আইনি মারামারি আদালতের দরজায় দাঁড়িয়ে, ঠিক ততখানি সিবিআইয়ের অতি তৎপরতা নিয়েও পাল্টা প্রশ্ন আছে। সেটা কি একেবারেই মিথ্যা? ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। খুনের কথা একটু আপাতত সরিয়ে রাখছি, এমন নয় যে খুনটাকে ছোট করে দেখছি, মানে খুনের ঘটনা তদন্তে তাও মনে হতে পারে, বিশেষ করে যখন পুলিশই অভিযুক্ত, বকটুয়ে কাজ করেনি, নিষ্ক্রিয় ছিল, দেখেও ব্যবস্থা নেয়নি। ঝালদার ক্ষেত্রে পুলিশ নিজেই অভিযুক্ত, পুলিশের চাপেই নাকি শেষমেশ তপন কান্দুকে প্রাণ দিতে হয়েছে, খুন হতে হয়েছে, পুলিশের চাপেই নাকি এমনকি একজন সাক্ষীকেও সরে যেতে হয়েছে পৃথিবী থেকে। কিন্তু যেখানে পুলিশ অভিযুক্ত নয়, যেখানে অভিযোগটা দুর্নীতির, সেটা চাকরি দেওয়া হোক বা অন্য কোনো আর্থিক দুর্নীতি হোক, সেখানেও কেন সিবিআই? প্রশ্ন করলে কি উত্তর আসছে দেখুন, এই পরপর আপনাদের উত্তরগুলো শোনাই। মুখ্য চরিত্র যে অভিনেতা রয়েছেন, কাগজের মুড়ি দিয়ে টাকা নিচ্ছিল, সেটা জনসমক্ষে রয়েছে। সে এখন ধোয়া তুলসী পাতা কেন বিজেপিতে গেছে, সে ধোয়া তুলসী পাতা বড় বড় ভাষণ দিচ্ছে, সততার প্রতিমূর্তি এই কংগ্রেস সিপিএম। আজকে দেখুন, বিধানসভার বিরোধী দলনেতা আর লোকসভার বিরোধী দলনেতা এক। আপনি জানেন না, এরা দলটা বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে। আমরা মেরুদণ্ড সোজা হয়ে লড়াই করছি। আপনি কেন বলেছেন তা উনি বলতে পারবেন, উনি তো এমনিতে খুব সমস্যার মধ্যে আছেন, মাথা কাজ করছে না, তাই মুখ থেকে বেরিয়ে না। আমি ওর কথার উত্তর দেবো না। 11 সালের পরে আমরা যখন খেটে খুঁটে প্রাণ দিয়ে জীবন দিয়ে পশ্চিমবাংলায় পরিবর্তন এনেছিলাম, তারপরে উনি প্লেনে করে দিল্লি থেকে নেমেছিলেন। ওনার আত্মপ্রকাশ 2011 সালের 21শে জুলাই বৃষ্টি ভরা কাদামাখা ব্রিগেডে। অতএব 11 সালের আগের সংগ্রামে যিনি নেই, তার এরকম 2000-4000 পুলিশ নিয়ে চার্টার ফ্লাইট চড়ে সব কথা বলতেই পারেন। ওটা নিজের পথে চলবে। এখন কেন্দ্রীয় সরকার নিজের স্বভাব তো বদলাবে না, যেটা বলেছেন, সেটা নিজের পথে চলবে। কিন্তু সমস্ত ভারতবর্ষের সমস্ত বিরোধী নেতাদের ওপর যদি একই রকমের অত্যাচার হয়, আমরা দেখলাম মহারাষ্ট্রে সঞ্জয় রাউত, যেটা আরও অনেক নেতাদের উপর যদি একই সাথে হয়, তাহলে কোথাও না কোথাও তার নিরপেক্ষতা বা ওই যে কেস প্যারেড যে ব্যাপারটা, সেটা কোথাও না কোথাও তো ফিরে আসেই। আর শুভেন্দু অধিকারী তো ওপেনলি বিধায়কদের হুমকিও দিচ্ছেন যে আইডি রেড করিয়ে দেয়। তো এটা কাজে আমার মনে হয় উনি সবচেয়ে বড় প্রমাণ যে সিবিআই বা এই ধরনের এজেন্সিগুলো দে আর অল বিং কন্ট্রোলড উইথ আ পলিটিক্যাল এজেন্ডা আর মোটিভ। প্রশ্নটা সহজ, এক লাইনের, দুর্নীতি হয়েছে কি হয়নি, কেউ আইন বহির্ভূতভাবে টাকা বা সম্পত্তি করেছে কি করেনি। অথচ দেখুন, 3টে উত্তর আপনাদের শোনালাম, 3টেই রাজনৈতিক। কে কবে এসছেন কোন দলে, কে কবে কোন দলে কি দায়িত্ব নিয়েছেন, কোথায় কোন বিরোধী নেতার সঙ্গে সিবিআইয়ের কি হয়েছে, অথবা যিনি বলছেন একেবারে শুরুতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে তিনি কিভাবে এসেছিলেন রাজনীতিতে, কি করেছেন, গদ্দারি করেছেন, বেইমানি করেছেন, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে ওই ওয়াশিং মেশিন থিওরি, বিজেপিতে গেছেন বলে শুদ্ধ হয়ে গেছেন। প্রশ্ন তো সহজ, কাণ্ডটা হয়েছিল কি হয়নি, তার উত্তর নেই। আমার আজকের ব্রহ্মাস্ত্র। নৈতিক প্রশ্নের এমন রাজনৈতিক উত্তর কেন দেন নেতারা? আমি অরিন্দমবাবু আপনার কাছ থেকে শুরু করব। সিবিআইয়ের অতি তৎপরতার যে প্রশ্নটা ওঠে, যে অভিযোগটা ওঠে, তার উত্তর বোধহয় এটার সঙ্গে লুকিয়ে রয়েছে। প্রশ্নটা নৈতিক, দুর্নীতি হয়েছে কি হয়নি। তারা তো রাজনৈতিক উত্তরের কি আছে? কেউ দুর্নীতি করলে জেল খাটবেন, সিবিআই তদন্ত করবে, তার মতো উল্লসিত হওয়ারও কিছু নেই, ভেঙে পড়ারও কিছু নেই, অভিযোগ করারও কিছু নেই। অরিন্দমবাবু, দেখুন, যেই বিষয় নিয়ে কথা হচ্ছে, প্রথমত সেটা তদন্ত চলছে, এবং তদন্তটা কার কথায় চলছে? কোর্টের কথায়। হ্যাঁ, তো এই রকম রাজনৈতিক বয়ানবাজি করে ওই নিজেদের ওই হাততালি না কুড়িয়ে ওনারা তো নিজেদের কথায় কথায় কোর্টে চলে যান।
এই তো এক জায়গায় সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে, ইমিডিয়েটলি রাজনৈতিক চলে পয়েন্ট গেছে। আপনারা করেন, শুভেন্দু অধিকারী না, না, কি ঠিক বললেন? আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় না, 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 না। দিয়েছেন, তার সঙ্গে এইটা শুভেন্দু আপনারা অধিকারীর যখন বিরুদ্ধে জিজ্ঞেস করছেন দুর্নীতি তদন্তে কি পাবলিকের যোগাযোগ? জন্য, এটা বোঝানোর জন্য বলছি, কারণ অনেক সময় পাবলিক মিসলেড হয়ে যায় যে সত্যিই তো এই প্রশ্নের তো উত্তরটা কি হওয়া উচিত। উত্তরটা এইটা যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন মানে আপনার কোনো সমস্যা থাকলে ইউ ক্যান অলওয়েজ গো টু দ্য কোর্ট এন্ড আস্ক দেম। আচ্ছা বিং অ্যান অ্যাঙ্কার, একদম যান। আচ্ছা বিং অ্যান অ্যাঙ্কার আমি বিক্রম বাবুকে ডাকছি। বিক্রম বাবু প্লিজ আমারও একটা ছোট্ট কাজ করুন। আমি এই প্রোগ্রামের অ্যাঙ্কার, আমি প্রশ্ন করি, কিন্তু আমি আপনাকে সুযোগ দিচ্ছি একটা প্রশ্ন করার। আমি প্রশ্নটাও বলে দিচ্ছি কেন, তার কারণটা বলবো। আপনি আইনজীবী হিসেবে আমাকে একটা প্রশ্ন করুন বিক্রম বাবু, আমি অনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ততার সঙ্গে কোনো অর্থ বা সম্পত্তি উপার্জন করেছি কিনা, আপনি প্লিজ আমাকে প্রশ্ন করুন বিক্রম বাবু। হ্যাঁ, সেটা তো যে কোনো কেউ এই ধরনের প্রশ্ন করতেই পারে, এবং যে কোনো কেউ যে কোনো জায়গাতে কোনো এফআইআর বা কোনো কিছু করতে পারে। একটা তদন্ত হলে সেটা কিন্তু কেউ প্রিজুডিস হচ্ছে না, একটা তদন্ত হলে সেটাতে কেউ প্রিজুডিস হচ্ছে না, একটা তদন্তে কারোর রাইট ভায়োলেট হচ্ছে না। একটা ইনভেস্টিগেশন করে দেখতে অসুবিধা কি আছে? এক, দ্বিতীয় কথা হলো সিবিআই প্রশ্নটা কখন আসে? যখন দেখা যায় কোনো হাইয়েস্ট অথরিটি বা হাইয়েস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সনসরা ইনভলভ। যদি ইনভলভ আছে কি নেই সেটাই তদন্তকারী সংস্থা দেখবে। এখন আমার তদন্তকারী সংস্থা আমার অধীনে, সে কি তদন্ত আমার বিরুদ্ধে করতে পারবে? সেটা কি সম্ভব? না, এখানে আমার প্রশ্ন বিক্রম বাবু, সাধারণ মানুষের ক্ষেত্রে তো কোনো অধীন থাকে না, কারোর অধীনে কোনো তদন্তকারী সংস্থা থাকে না। অশোক বাবু আমাকে প্রশ্ন করবেন, আমার কোনো কালো টাকা আছে কিনা, সম্পত্তি আছে কিনা, করতে চান প্লিজ করুন না, আমি উত্তর দিচ্ছি, প্লিজ করুন না ঠিক আছে, আমি প্রশ্ন আমি কিন্তু প্রতিবেশীর সঙ্গে আমার ঝগড়ার কথা আনবো না, আমি কিন্তু আমার থেকে শত্রু আছে সেটা বলবো না। আমি ওই কথা বলছি Please, না, একেবারে সঠিক কথা বলেন, আমি সঠিক। সবাইকে সুযোগ দিচ্ছি। সঠিক। শান আমাকে প্রশ্ন করতে চাও আমার কোনো কালো টাকা আছে কিনা, সম্পত্তি আছে কিনা, মানে 2 নম্বরই সম্পত্তি আছে কিনা, জায়গায় সাধারণ মানুষ বুঝে থাকে। প্লিজ করো না, আমাকে প্রশ্ন করো। আমি অ্যাঙ্কারও সুযোগ দিচ্ছি তোমাকে। আমি কিছু মনে করবো না, প্লিজ। আমি বলবো না তুমি রাজনৈতিক অভিযোগ করছো। আমি একটু অন্য কথা বলছি। শশীদি সবাইকে যখন সুযোগ দিলাম আমি আপনাকেও সুযোগটা দিতে চাই। শশীদি আপনি প্লিজ আমাকে প্রশ্ন করতে পারেন। আমিও একজন পেশাদার, দুর্নীতিগ্রস্ততার সঙ্গে টাকা কামানো সাংবাদিকদের অভাব নেই রাজ্যে, দেশে। তারাও মাঝে মাঝে আসেন, নানা কারণে আসেন, নানা কারণে উধাও হয়ে যান, নানা রকমের সেটিংয়ের খেলা চলে, আমরা সব জানি। তবু আমি বলছি আপনি প্লিজ আমাকে প্রশ্ন করতে পারেন। আমি 1 নম্বরই সাংবাদিক, 2 নম্বরই সাংবাদিক, 3 নম্বরই সাংবাদিক, শাখা প্রশাখার ওই বাচ্চাটার মতো প্রশ্ন করতে পারেন। শশীদি আমি উত্তর দিতে রাজি আছি, প্লিজ। উত্তর শুনতে রাজি আছি কি সবাই? আমি আসলে যারা উত্তর শুনতে চায় আমার খুব ক্লিয়ার কাট একটা উত্তর আছে, শশীদি। আপনারা যে কেউ যদি এই 5 জনের মধ্যে যে কেউ যদি আমাকে প্রশ্নটা করেন, আমি বলবো আমি আজ পর্যন্ত বেআইনি পথে, 2 নম্বরই পথে, এই চাকরির উপার্জনের বাইরে 1টি টাকাও কামাইনি। এর জন্য যদি কোনো তদন্ত হয় আমি তার জন্য প্রস্তুত আছি। আমার বিরুদ্ধে সেই তদন্ত কেউ চাপিয়ে দিচ্ছে বলে আমি মনে করি না। দেশের যে কোনো তদন্তকারী সংস্থার আমি মুখোমুখি হতে রাজি আছি। এই উত্তরটা রাজনৈতিক নেতাদের কাছ থেকে কেন পাওয়া যায় না? 30 সেকেন্ড অশোক বাবু, আমি একেবারে ছোট্ট কথা বলছি, মানে এই যে একটু আগে যে কথাটা হলো, এক সেকেন্ড আমি একটা কথা বলছি, শুরু করছি 30 সেকেন্ডে প্লিজ। হ্যাঁ, আমি বলতে চাইছি অন্য কিছু না, কোর্টের মনিটরিং এ সারদা নারদার তদন্ত শুরু হয়েছিল, সে তদন্ত কোথাও ঢিলে হয়ে গেছে এটাও আমরা দেখেছি। এটার জন্য অরিন্দম বলছিল কোর্টে যা, ঠিক আছে কোর্টে যাওয়া যেতে পারে, কিন্তু কোর্টে গিয়ে তো আমি জিজ্ঞাসা করতে পারি না যে কোন জাদু বলে বিজেপির ইউটিউব চ্যানেল থেকে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার নারদার ভিডিও উধাও হয়ে গেল। তৃণমূলের বিরোধিতা করছি, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তার মানে বিজেপি সাধু পুরুষ হয়ে গেল, এমনটাও দাঁড়িয়ে এখানে আমি বলতে পারবো না। বেশ, অরিন্দম বাবু, ইনভেস্টিগেশনে কোথাকার থেকে কোথায় ইউটিউব চ্যানেল থেকে ভিডিও উইথড্র হয়ে গেল সেটা কোনো মতেই ইনভেস্টিগেশনকে কোথাও বাধা দেয় না এবং কোর্টকেও আটকায় না। আমার কংগ্রেসের বন্ধু এই কোর্টের প্রসেসটা জানে না, ইনভেস্টিগেশনের প্রসেসটা জানেন না, কারণ এই সারদার মামলা যখন হয়েছিল তখন এই অভিষেক মনু সিংভি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন এখান থেকে গেছিলেন, আমিও ছিলাম, এবং বিজেপি কেন ভিডিওটা সরিয়ে দিল, এক কথার উত্তর তো চাই। ভিডিও সরিয়ে দিয়েছে না, অনেক ভিডিও আমাদের আপলোড করা থাকে, অনেক ভিডিও ছড়ে যায়, দ্যাট ইজ নট এন ইস্যু। আর ইউটিউবে সরিয়ে দেয়, আমার টুইটারে লাইক কম হয়ে যায়। দিস ইজ নট ফেয়ার।
অনির্বাণদা হ্যাঁ, শান, 30 সেকেন্ডে। অনির্বাণদা অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি বলছি ইউটিউবকে সাইডে রেখেও আমি তোমাকে বলছি বিশ্বজিৎ কুণ্ডু তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, ডক্টর শশী পাজার কলিগ ছিলেন, এবং প্রকাশ্য ক্যামেরায় যে তুমি যেমন প্রশ্ন করছো না তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি প্রকাশ্য ক্যামেরায় বলেছিলেন আমি 66 জনকে চাকরি পাইয়ে দিয়েছিলাম টেটশ্রী। এটা বলবার পরে বিজেপি শ্রমিক ভট্টাচার্য তাকে আলিঙ্গন করে নিয়েছিলেন কারণ উনি সত্যটা স্বীকার করছেন। একই রকমভাবে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, শশী পাজার মন্ত্রিসভার সবচাইতে বড় মন্ত্রী, তিনি বলেছিলেন বন সহায়ক দপ্তরে রাজীব ব্যানার্জি দুর্নীতি করেছেন, সেই রাজীব ব্যানার্জিকেও ত্রিপুরায় গিয়ে আলিঙ্গন করা হয়েছে। সুতরাং এই দুটো দল একদম সেম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাকে একদম উদাহরণ দিয়ে বোঝালাম। শশীদির কাছে যাবো। শশীদি উত্তর দিতে চেয়েছিলেন, আমি তখন বলেছিলাম আমি আসবো আপনার কাছে। শশীদি প্লিজ 30 সেকেন্ডে। না, আমি জাস্ট বলছিলাম, আপনি বলছিলেন না যে কেন সিবিআই এর উপরে ভরসাটা রাখতে কিংবা কেন ছেড়ে দিচ্ছি না, এই জন্য যে আদৌ সেটা সম্পূর্ণ হবে কিনা, আদৌ সিবিআই যেটা বলা হয়েছে সেটা নিরপেক্ষ কিনা, আজকে সেই প্রশ্নটা উঠে আসছে। তো তার নিরপেক্ষতা, নালে আপনি এতগুলো রাজনৈতিক দল, এতগুলো রাজ্যগুলো রয়েছে, শুধু বেছে বেছে যেখানে বিজেপি বিরোধী রাজ্যগুলো আছে সেখানে গিয়ে নেতাদেরকে, আবার তার সঙ্গে আমি একটা লাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট তথ্য, যে আমাদেরই মাননীয় সাংসদ লোকসভাতে প্রশ্ন রেখেছিলেন এই 16 মার্চ 2022 প্রাইম মিনিস্টারকে, যে আপনি একটু বলবেন যে কটা সিবিআই রেড 2019 থেকে হয়েছে ইলেকশনের সময়, যে কোনো স্টেট কিংবা লোকসভা ইলেকশন স্টেট ওয়াইজ দেবেন, কিন্তু স্টেট ওয়াইজ এত বড় উত্তর সব আপনি শুধু দেখুন 2021-তে নাম্বার অফ সার্চেস ক্যারিড আউট বাই সিবিআই ইজ 2041, 2020-তে 1438 ছিল, 2019-এ 1649, মানে পুরোপুরি সিবিআই কে ব্যবহার করে। আমি বুঝতে পারছি আপনার উত্তর। আমি সময় শেষ, আমি বিক্রম বাবুর কাছে যাবো। বিক্রম বাবু 30 সেকেন্ডে প্লিজ। বিক্রম বাবু 30 সেকেন্ডে প্লিজ। এসএলএসটি অর্থাৎ চাকরি দুর্নীতির মামলাতেও সিবিআই কিসের জন্য? বিক্রম বাবু 30 সেকেন্ডে প্লিজ। দেখুন, যেসব ধরনের ডকুমেন্টস উঠে আসছে, প্যানেলে নাম নেই, বিভিন্ন লোক চাকরি পেয়ে গেছে, এবং এই যে একটা কমিটি গঠন করে, অ্যাডভাইজারি কমিটি গঠন করে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন লোককে অ্যাপয়েন্টমেন্টস দেওয়া হয়েছে, এই অ্যাপয়েন্টমেন্টস গুলো কি কনসিডারেশনে দেওয়া হয়েছে? গ্রুপ সি, গ্রুপ ডি তে দেখা যাচ্ছে প্যানেল এক্সপায়ার করে গেছে, তারপরে 700-800 লোক অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। তা এই যে একটা টোটাল প্রসেস হয়েছে, যে লোকগুলো এখন মাইনে পাচ্ছে, ফিনান্স ডিপার্টমেন্ট তার টাকাটা স্যাংশন করছে কিভাবে? এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। এই জন্য এই মামলাতে সিবিআই অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু দুঃখের কথা বিক্রম বাবু, এই মামলাটা তদন্ত করতে এলেও, সিবিআই তদন্ত করতে এলেও আমাদের রাজনৈতিক নেতাদের চোখের সামনে রাস্তায় ঘুরে বেড়ানো, অনশন করা বেকার যুবক যুবতীদের মুখটা ভেসে ওঠে না, ভেসে ওঠে উল্টো দিকের রাজনৈতিক দলের নেতা বা নেতৃত্বের মুখ। কে আমার পিছনে কেন সিবিআই লাগিয়ে দিলেন, কেন ভেসে ওঠে না, এর উত্তর সত্যিই পেলাম না। আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হচ্ছে। ডক্টর শশী পাজা, সায়ন বন্দ্যোপাধ্যায়, অশোক ভট্টাচার্য, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং অরিন্দম ভট্টাচার্য, প্রত্যেককে ধন্যবাদ আমার সঙ্গে আজকের এই বিতর্কে অংশগ্রহণ করবার জন্য। ছোট্ট বিরতির পর ফিরে আসছি অনির্বাণের অগ্নিবাণে আজকের ব্রেকিং খবরগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, এই মুহূর্তে সব থেকে বড় যে খবরে চোখ রাখবো, রামপুরহাট কাণ্ডে মুম্বাই থেকে 4 জনকে গ্রেফতার করলো সিবিআই। রামপুরহাট কাণ্ডে মুম্বাই থেকে 4 জনকে গ্রেফতার করলো সিবিআই। গ্রেফতার করা 4 জনকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে। এরা রামপুরহাট কাণ্ডের পর থেকে, অর্থাৎ বকটুয়ে একই বাড়িতে আগুন লাগিয়ে একের পর এক পুড়িয়ে মারার ঘটনাতে যারা অভিযুক্ত ছিল, সেই ঘটনাতে যারা অভিযুক্ত ছিল তারা পালিয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে 4 জনকে গ্রেফতার করেছে সিবিআই। এ প্রসঙ্গে শুনবো সাবু শেখের মা কি বলেছেন। মাছের ব্যবসা করে তাকে বিনা দোষে গ্রেফতার করেছে, এইটুকুনি জানি, আর কি জানি। কাকে? সাবু শেখকে বিনা দোষে গ্রেফতার করেছে। সেই রাতে কোথায় ছিল সাবু? কোথায়? 21 তারিখ রাতে বাজারে ছিল। কোথায়? ও মাছের ব্যবসা করে, বিক্রি করে পাড়ায় পাড়ায় 10 মাছ বিক্রি করে, কতটা বুঝতে পারছি। মাছ কাটতে যায়নি, মেলা রাত 10টা হয়, 11টা হয়, মাছ কাটতে গিয়েছিল। রাত 10টার সময় মাছ কাটতে গিয়েছিল। মাছ কাটেনি, তাকে চাইনায় সাজিন পুজিন। এই যে সাবু শেখ, যার মার কথা শুনলাম আমরা অর্ণব, যিনি বলছেন যে মাছের ব্যবসা করা ছেলে নির্দোষ, মাছের ব্যবসা করা ছেলে বকটুয়ে এই আগুন লাগানোর ঘটনার পরে 10 জনের
নিহত হওয়ার ঘটনার পরে হঠাৎ করে মুম্বাই চলে গেলেন কেন? মাছ আনতে গেছিলেন মুম্বাইতে? অনির্বাণ, যদি তার মায়ের কথা শোনো তাহলে দুটো জিনিস পাবে। এক হচ্ছে সে সন্ধ্যেবেলা থেকে বাজারে ছিল, তার পরক্ষণেই যখন আমরা জিজ্ঞেস করি তাহলে বাজারে সে কোথায় ছিল, তিনি বলেন যে তিনি বাঁশ কাটতে গেছিলেন। রাত 10টার সময় কেউ বাঁশ কাটতে যায়, এটা হয়তো তিনি যেটা বলছেন সেই যুক্তি হয়তো মানা কারোর পক্ষেই সম্ভব নয়। অনির্বাণ, তোমাকে প্রথমেই একটা জিনিস দেখাবো, এই যে বকটুই গ্রাম, যে গ্রামটাকে দেখা যাচ্ছে, এই গ্রামের টোটাল যে এরিয়াটা, এখানকার টাওয়ার ডাম্পিং পদ্ধতিতে কিন্তু এই এলাকাটাকে চেক করে সিবিআই। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ অর্ণব, তুমি এই ঘটনার গতি প্রকৃতি, তদন্তের গতি প্রকৃতির দিকে নজর রাখো। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। পূর্ণিমা কান্দুর বাড়িতে ঝালদায় তপন কান্দুর মৃত্যুর ঘটনায় যে তদন্তভার হাতে পেয়েছে সিবিআই, তারপর আজ পূর্ণিমা কান্দুর বাড়িতে সিবিআই এর আধিকারিকরা 40 মিনিট কথা হয়েছে তার বাড়িতে। কথা বলবো আমাদের প্রতিনিধি পিঙ্কির সঙ্গে। পিঙ্কি, কি কথা হলো পরিবারের সঙ্গে, কিছু জানা যাচ্ছে পরিবার সূত্রে বা সিবিআই সূত্রে? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল পূর্ণিমা কান্দু, কারণ আমরা জানি তিনি প্রথম দিন থেকে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল। আজকে সিবিআই টিম, 3 জনের টিম গিয়ে পৌঁছায় পূর্ণিমা কান্দুর বাড়িতে এবং 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 বদ্ধ ঘরে কিন্তু 40 মিনিট পূর্ণিমা দেবী এবং নিহত তপন কান্দুর যে ভাইপো মিঠুন কান্দু, তার সঙ্গে কথা হয়, পরিবারের সঙ্গে কথা হয়। এবং যেমনটা জানা যাচ্ছে এফআইআর যাদের নাম রয়েছে তাদের ভূমিকা কি ছিল সেটা নিয়ে কিন্তু তার ভাইপোকে জিজ্ঞেস করা হয়েছে। ধন্যবাদ পিঙ্কি, আপাতত তোমাকে ধন্যবাদ। পিঙ্কি জানাচ্ছিলেন আমাদেরকে তপন কান্দুর বাড়িতে আজকে পৌঁছন সিবিআই আধিকারিকরা। পূর্ণিমা কান্দুর সঙ্গে 40 মিনিট কথা হয়েছে এবং পরিবারের অন্যদের সাথে কি কথা হয়েছে আমাদেরকে জানাচ্ছিলেন। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। রামপুরহাটের ঘটনার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আজকে সেই বৈঠক হলো। 1 ঘন্টারও বেশি রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে তার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক চলে। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। বেলপাহাড়িতে ল্যান্ডমাইন উদ্ধার, মাওবাদীদের ডাকা বন্ধের ঠিক আগের দিন বেলপাহাড়িতে ল্যান্ডমাইন উদ্ধার এবং যে ঘটনা নিশ্চিতভাবেই আবারও সাড়া ফেলেছে স্থানীয় মানুষের মধ্যে। সিআরপিএফ ক্যাম্পের কাছেই উদ্ধার হয়েছে এই ল্যান্ডমাইন। ক্যানের মধ্যে 7 কেজি আইইডি ছিল, যা যে কোনো একটি গাড়িকে উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক এবং তার সঙ্গে সঙ্গে ব্রেকিং নিউজ পর্ব এখানেই শেষ করছি। এরপরে ইউক্রেন থেকে সরাসরি কিভ থেকে থাকছে আপনাদের সঙ্গে স্বর্ণালী। কিভের যাবতীয় প্রশ্ন যা রেখেছেন মনের মধ্যে, জানতে চান, স্বর্ণালীকে প্রশ্ন করুন, উত্তর পাবেন সরাসরি কিভ থেকে সোজাসুজি স্বর্ণালী।